জুলাই আন্দোলনে হত্যাকারীদের বিচার করতে না পারা হবে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা, এই মন্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শুক্রবার খুলনা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। সার্জিস অভিযোগ করেন, আন্দোলনকারীদের অনেককে বিতর্কিত করার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল। বলেন, আওয়ামী লীগ আমলে তাদের ভূমিকা যথাযথ ছিল না। স্বৈরাচার পতনের আন্দোলনে নিজেদের নেতিবাচক কর্মকাণ্ডে ইমেজ সংকটে পড়েছে পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ বাহিনীকে দায়িত্ব নিয়ে কাজ করার পরামর্শ দেন সার্জিস। নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আন্দোলনে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিও জানান তিনি। পরে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে খুলনা বিভাগে নিহত ৭৪ পরিবারের মধ্যে ৫৮টি পরিবারের হাতে ৫ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। যারা অবৈধ অস্ত্র নিয়ে খুনি হাসিনার সাপ্লাই করা অবৈধ অস্ত্রগুলো দিয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করেছে, তাদের বিচার করা, এই প্ল্যাটফর্মগুলোর এই অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের সবচেয়ে বড় দায়। যদি এটা তারা তাদের জায়গা থেকে করে যেতে না পারে, এটাই তাদের সীমাবদ্ধতার এবং ব্যর্থতার। এদিকে আন্দোলনে আহতদের ডিসেম্বরের মধ্যে ৫০ লাখ ও নিহতদের স্বজনদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। না হলে জানুয়ারিতে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুক্রবার গুলশানে ঢাকা মহানগর উত্তর সংগঠনের এক অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। নুরুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের ৪ মাসেও আহতদের ক্ষতিপূরণে তেমন অগ্রগতি নেই, যা গণ অভ্যুত্থানে অংশীজনদের হতাশ করেছে। আলটিমেটাম না মানলে জানুয়ারিতে উপদেষ্টাদের মন্ত্রণালয়ে ঢুকতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন নূর। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন শুরু হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় সরকার ছাড়া সমস্যার সমাধান হবে না। ডিসেম্বরের মধ্যে আহত পরিবারকে ১.৫ লক্ষ টাকা এবং নিহত পরিবারকে ১ কোটি টাকা করে আপনারা যদি সহায়তা দিতে ব্যর্থ হন, জানুয়ারিতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব। স্বৈরাচারী সরকারের পক্ষে নিজ দপ্তরে কর্মকর্তাদের সমাবেশ করতে বাধ্য করেও বহাল তবিয়তে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ রেয়াজুল হক গত ৪ আগস্ট রাজধানী ফার্মগেটে প্রাণী সম্পদ অধিদপ্তরের সামনে বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদের ব্যানারে সমাবেশ করেন তিনি। এমন অবস্থানের পরও চলতি মাসে ১ নম্বর গ্রেডে তার পদোন্নতি হয়েছে। এখন চেষ্টা করছেন পদের মেয়াদ বৃদ্ধির। ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নেয়ার পরও তার শপথে বহাল এবং পদোন্নতি প্রশ্নে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা জানান, নতুন করে আর মেয়াদ বাড়ানো হবে না। অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা। রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে, উনি রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন, কাজেই আমি আর ওনাকে শেষ মুহূর্তে করে আমরা এই ব্যাপারে ব্যবস্থা নিয়েছি এবং এই ব্যাপারে আলোচনা হয়েছে, ব্যবস্থা নিয়েছে, ফলে এটাকে আমি আলাদা করে বলতে চাই না। ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় বসতঘরে হামলা ও ২টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত উপজেলার উত্তর চরবংশী, খাসেরহাট ও বাবুরহাট এলাকায় এই সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষক দলের সদস্য সচিবের ব্যানার ছিঁড়ে ফেলেন খাসেরহাট এলাকার বিএনপির কর্মী ফারুক গাজী। এ নিয়ে শামীম গাজীর নেতৃত্বে খাসেরহাট ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। ঘটে সংঘর্ষ। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত আবারও সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এ সময় বাড়িঘর ভাঙচুর ও ২টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টায় করা মামলায় গ্রেপ্তার লিওন মোল্লা নীরবকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। শুক্রবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদ এই আদেশ দেন। মামলায় গ্রেপ্তার দুই কিশোর আরাফাত ও সিফাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এদিকে রিমান্ড শুনানিতে পুলিশ জানিয়েছে, আসামিরা চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢুকে কর্মকর্তাদের জিম্মি করে ১৬ লাখ টাকা লুট করার চেষ্টা করে। পরে স্থানীয়রা 999-এ ফোন দিয়ে পুলিশকে জানালে ব্যাংকটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর সেনা সদস্যরা গেলে আত্মসমর্পণ করতে বাধ্য হয় তারা। রিমান্ডে নেওয়া লিওন পেশায় গাড়ি চালক, বাকি দুজন মাধ্যমিকের শিক্ষার্থী। কারা কারা জড়িত আছে এইসব তথ্য উদ্ঘাটনের জন্য লিওন মোল্লার 7 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছে। বিজ্ঞ আদালত এই জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। রাজধানীর 300 ফিটে গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে সাবেক সেনা কর্মকর্তার ছেলে মুবিন চৌধুরী সহ 3 জনকে। ডোপ টেস্টে মিলেছে মাদক সেবনের প্রমাণও।
আহত 2 জন ঢাকা মেডিকেল ও স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার রাত ৩টার দিকে ৩০০ ফিটে পুলিশ চেকপোস্টে তল্লাশির জন্য দাঁড় করানো হয় বুয়েটের 3 শিক্ষার্থীকে। এ সময় একটি প্রাইভেট কার এসে হঠাৎ সজোরে ধাক্কা দেয় তাদের। সেখানেই মারা যান বুয়েটের সিএসসি শিক্ষার্থী মোহতাসিম মাসুদ। আহত হন বুয়েটের আরও 2 শিক্ষার্থী মেহেদি হাসান ও অমিত সাহা। ঘটনাস্থল থেকে আটক করা হয় 3 জনকে। গাড়ি চালাচ্ছিলেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল মামুনের ছেলে মুবিন আল মামুন। সঙ্গে ছিলেন তার 2 বন্ধু মিরাজুল করিম ও আসিফ চৌধুরী। শিক্ষার্থী মাসুদের মরদেহ ময়নাতদন্তের জন্য আনা হয় সোহরাওয়ার্দী হাসপাতালে। ছেলের মৃত্যুর বিচার দাবি করেন বাবা। আমার একমাত্র ছেলে, বুয়েট সিএসসির স্টুডেন্ট। হ্যাঁ, এই অন্যায় মানে অনেক বড় অন্যায় হয়ে গেল। আমি এর ন্যায্য বিচার দাবি করি। এ ঘটনায় বিক্ষোভ করেছে সহপাঠী শিক্ষার্থীরা। শুক্রবার বেলা 11টার দিকে রাজধানীর পলাশীতে বিক্ষোভ করেন তারা। এ সময় বিচার নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থীরা। আমরা আমাদের ভাইয়ের হত্যার সুষ্ঠু ও অতিসত্বর বিচার চাই। যে কোনো মূল্যে ক্ষমতার বিপরীতে ন্যায়ের প্রতিষ্ঠা হোক। আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদী পক্ষকে বহন করতে হবে। 3, নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে বিবাদী পক্ষকে বাধ্য করতে হবে। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সাবেক সেনা কর্মকর্তার ছেলে মুবিনের ডোপ টেস্ট। প্রমাণ মিলেছে মাদক সেবনের। হয়েছে মামলাও। চেকপোস্টে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছিল, সেই মুহূর্তে পিছন থেকে একটা লাল রঙের প্রাইভেট কার এসে ওদের উপরে ওই দাঁড়ানো অবস্থায় তাদের ঘাড়ের উপরে তুলে দেয়, চাপা দেয় এবং একটা ছেলে জায়গার পরে মারা যায়। মামলা হয়েছে ওর মাদক টেস্টে ওর শরীরে ওই যে মদ গাঁজা দুটোরই উপস্থিতি পাওয়া গেছে। বাদ জুমা বুয়েটের সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয় মাসুদের জানাজা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বনশ্রীতে একটি 6তলা ভবনে আগুনের ঘটনা ঘটেছে। এতে হতাহত না হলেও পুড়ে গেছে দোতলার একটি অংশ। ভবনের বাসিন্দারা জানান, শুক্রবার রাত 8টার দিকে দোতলার একটি ফ্ল্যাটে আগুনের সূত্রপাত হয়। ওই ফ্ল্যাট থেকে সবাই বের হতে পারলেও উপরে কয়েকতলার বাসিন্দারা আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আটকে পড়া সবাইকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। ফ্রিজের বিস্ফোরণ থেকে আগুন লাগে বলে ধারণা ফায়ার সার্ভিসের। আগুনটা লাগছে দোতলা থেকে খুব সম্ভবত। তা আমি দরজা খুলে দেখি শুধু ধোঁয়া আসতেছে। তা আমি আমার ছেলেকে নিয়ে নেমে গেছি। তা আমি তারপরে বলতে পারি না। আমরা জানতে পারি এই 6তলা ভবনের 2 তলায় আগুনের উৎস। আমরা দ্রুততার সাথে আগুন নির্বাপন করি, যেখানে আপনারা দেখছেন ফ্রিজের মধ্যে আগুনটা লাগছিল। তাছাড়া আমরা পরবর্তীতে আমাদের যে ধারণা ফ্রিজ থেকে হয়তো আগুনটা লাগছে। চট্টগ্রাম ওয়াসা ও ফায়ার সার্ভিসের সমন্বয়হীনতায় অব্যবহৃত পড়ে আছে শহরের ফায়ার হাইড্রেন্টগুলো। ফায়ার সার্ভিসের দাবি, স্থাপনের আগে পরামর্শ না নেয় ত্রুটিপূর্ণভাবে তৈরি হয়েছে এগুলো। তবে ওয়াসার দাবি, ফায়ার সার্ভিসের প্রতিনিধিদের উপস্থিতিতেই পানির গতি পরীক্ষা করা হয়েছে এসব হাইড্রেন্টের। চট্টগ্রাম শহরে আগুনের ঘটনা মোকাবেলায় পানির সরবরাহ নিশ্চিত করতে 2018 সালে 27টি ফায়ার হাইড্রেন্ট বসানো হয়। পরবর্তীতে 2020 থেকে 2022 সাল পর্যন্ত বসানো হয় আরও 144টি হাইড্রেন্ট। এর মধ্যে 27টি বাদে বাকিগুলো সচল আছে। তবে আগুন নেভাতে সচল হাইড্রেন্টের একটিও ব্যবহার করছে না ফায়ার সার্ভিস। আগুন নেভানোর জন্য পানির যে গতি থাকা দরকার তা নেই বলে দাবি করছেন কর্মকর্তারা। তারা বলছেন, এসব হাইড্রেন্ট স্থাপনের সময় তাদের সঙ্গে কোনো পরামর্শ করেনি ওয়াসা। অনেক কিছুতে এখানে ভুল আছে। লক সিস্টেম আমরা যদি এটাকে পুশ করা হয়, ওই কবলিংগুলো লেগে যাবে, অটো পানি আমাদের ডেলিভারি যদি চলে আসবে। তো ওইটা তো কবলিংগুলো ঠিক করে নাই। 1, 2 নম্বরে যে পানির প্রেশারও নেই। অভিযোগ অস্বীকার করে ওয়াসা বলছে, ফায়ার সার্ভিসের প্রতিনিধিদের উপস্থিতিতেই পানির গতি পরীক্ষা করে এসব হাইড্রেন্ট বসানো হয়েছে। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স তাদের সাথে যথাযথভাবে কথা বলা হয়েছে। তাদের উপস্থিতিতে ফায়ার হাইড্রেন্টগুলো থেকে পানি রিলিজ করে আমরা দেখেছি। তাদের পাইপের দৈর্ঘ্যের মধ্যে যে সব অগ্নিকাণ্ড ঘটবে এমনও না, এবং তাদের রেঞ্জের মধ্যে সবসময় ফায়ার হাইড্রেন্ট পাওয়া যাবে ওটাও না। সমস্যা সমাধানে 2 প্রতিষ্ঠানের সমন্বয়ের উদ্যোগ জরুরি বলে মত নগর পরিকল্পনাবিদদের। একটি সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে যদি সমন্বয়হীনতার অভাবের কারণে এমন কষ্ট পেতে হয়, তাহলে কিন্তু আসলে এর দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে। এখান থেকে পরিত্রাণের জন্য অতি দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম ওয়াসা এবং ফায়ার সার্ভিসকে একসাথে বসে তাদের মূল সমস্যা কোথায় সেটি বের করতে হবে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী চট্টগ্রামে বছরে 1.5 থেকে 2,000 আগুনের ঘটনা ঘটে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা আজ বেলা 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। আর বাদ জোহর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। শুক্রবার বেলা ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ বিশিষ্টজনেরা। হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফএম হাসান আরিফ। শুক্রবার দুপুরে খাওয়ার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন হাসান আরিফ। দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসান আরিফের মৃত্যু সংবাদে হাসপাতালে যান প্রধান উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতারা। ডিপলি কমিটেড সোশ্যাল ওয়ার্কার ছিলেন, অনেক কজে ওনার ইনভলভমেন্ট ছিল। আর আমি বলতে পারি যে গত 4 মাস এই ইন্টারিম গভর্নমেন্টে উনি ছিলেন একজন, মানে আমি ক্যাবিনেট মিটিংগুলো দেখেছি, উনি প্রত্যেকটা ডিবেটে খুবই পার্টিসিপেট করতেন, প্রত্যেক বিষয়ে ওনার সুচিন্তিত মতামত উনি দিতেন। এখন যে ট্রানজিশনের যে পিরিয়ডটা, এই গণতন্ত্র উত্তরণের যে পথ যে কাজ শুরু হয়েছে, এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট সুহৃদকে হারিয়েছি। উপদেষ্টা হিসাবে তিনি এই পদে আসার পরে, দায়িত্বে আসার পরে আমরা একসাথে অনেক সময় বসেছি, কথা বলেছি। তাকে মনে হয়েছে যে একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ উনি। শুক্রবার সন্ধ্যায় হাসান আরিফের প্রথম জানাজা হয়। শনিবার বেলা 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে হবে দ্বিতীয় জানাজা। মেয়ের জন্য অপেক্ষা না করে বাদ জোহর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে হাসান আরিফকে। ওনার ছেলে, ওনার স্ত্রী, ওনার ভাগনা সবাই এখানে আছেন। ওনার মেয়ে থাকে বিদেশে, সে ফিরবে, কিন্তু তার জন্য আগে কথা ছিল অপেক্ষা করা হবে, এখন আর অপেক্ষা করা হচ্ছে। জাস্ট 4 দিন আগে যখন ইস্তিমুরের প্রেসিডেন্ট এসেছিলেন, উনি স্যারের সাথে টেবিলে বসেছিলেন, স্যার ভিতরে গিয়ে বলছিল যে কত উচ্ছল, আনন্দময়, প্রাণবন্ত মানুষ ছিলেন। আমাদের আজকে আর বেশি কিছু বলার নাই, আপনারা সবাই স্যারের জন্য দোয়া করবেন। 2001 থেকে 2005 সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল ছিলেন হাসান আরিফ। এছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারে আইনসহ 3টি মন্ত্রণালয়ের উপদেষ্টাও ছিলেন হাসান আরিফ। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের মুদ্রা বাজারে আবারও ঊর্ধ্বমুখী মার্কিন ডলারের দাম। খোলা বাজারে প্রতি ডলারের দাম বেড়ে 127 টাকা ছাড়িয়েছে। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ডিসেম্বরের শুরুতে পুরনো আমদানি দায় মেটাতে সরকারি ও বেসরকারি খাতের ব্যাংকগুলো বেশি দামে প্রবাসী আয়ের ডলার কিনছে। এই প্রভাবেই দাম বাড়ছে। এদিকে ডিসেম্বরে ব্যাংকগুলো প্রবাসীদের থেকে প্রতি ডলার 121 থেকে 122 টাকায় কিনেছে। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। চলতি মাসে প্রথম 14 দিনে 138 কোটি 13 লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। দৈনিক গড়ে এসেছে প্রায় 9 কোটি 86 লাখ 69 হাজার ডলার। রাজনৈতিক অস্থিরতা ও উচ্চ মূল্যস্ফীতির নেতিবাচক প্রভাব পড়েছে দেশের বিমা খাতে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত 9 মাসে বন্ধ হয়েছে প্রায় 3.5 লাখ বিমা পলিসি। সংশ্লিষ্টরা বলছেন, আর্থিক টানাপোড়েনের পাশাপাশি এই খাতে আস্থাহীনতা প্রকট হয়েছে। আমানতের সুদ হার বেড়ে যাওয়ায় ব্যাংকে ঝুঁকছে অনেক গ্রাহক, বলছে বিমা কোম্পানিগুলো। 8 মাস ধরে মূল্যস্ফীতি 2 অঙ্কের ঘরে রয়েছে। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে খাদ্য মূল্যস্ফীতি এখনও 14% কাছাকাছি। এতে আয় ব্যয়ের ভারসাম্য হারিয়েছে বেশিরভাগ মানুষ। পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে দেশের বিমা খাতে। 2024 সালের 9 মাসে বন্ধ হয়েছে 3,47,986টি পলিসি। বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ জানায়, 36টি জীবন বিমা কোম্পানির মধ্যে পলিসি বাতিলের শীর্ষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। তাদের পলিসি বাতিল হয় 56,338টি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের বাতিল হয়েছে 56,099টি। আর পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বাতিল হয়েছে 33,300-রও বেশি। মানুষের ইনকামের ঘাটতি আছে,
বা আগে তো মানুষের খাওয়া পড়া নিশ্চিত করা, তারপরে না সে অন্যান্য কাজ করে, বিমার পলিসি করে বা তার ঘরবাড়ি করে, তার সহায় সম্পত্তি করে। সে যদি নির্দিষ্ট টাইমে টাকাটা না পায়, সে যদি এই টাকাটা পাইতে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 3 বছর ঘুরতে হয়, তখন বিমার উপরে মানুষের একটা বিদ্রুপ ধারণা, বিমার উপরে একটা তুচ্ছ তাচ্ছিল্যতা এসে যায়। বিমা কোম্পানিগুলো বলছে সম্প্রতি ব্যাংক আমানতের সুদ হার বেড়ে যাওয়ায় ব্যাংকের দিকে ঝুঁকছেন অনেকে। এখন ব্যাংকের ইন্টারেস্ট রেটটা বেড়ে যাওয়ার কারণে স্বাভাবিক মানুষ একটু মনে করে যে না, ওখানে আমি ইনভেস্ট করলে আমি যে কোনো সময় টাকা পাচ্ছি, যে কোনো দ্রুত পাচ্ছি এবং লাভ বর্তমানে বেনিফিটটাও বেশি দিচ্ছে। বিমা কোম্পানিগুলো তার ব্যবসার ক্ষেত্রে এটা একটা নেতিবাচক প্রভাব পড়ছে এবং সর্বোপরি বিমা খাতকেই কিন্তু বিমা পুরা খাতটাকেই নেতিবাচকভাবে প্রভাবিত করছে। 2023 সালে 36টি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রায় 15 লাখ গ্রাহকের পলিসি বন্ধ হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে চলতি এবছরও আস্থাহীনতা বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে দেয়া অর্থ সহায়তা বাংলাদেশ ব্যাংকে ফেরত আসা শুরু হয়েছে। ট্রেজারি ও বন্ডের পাশাপাশি নতুন বাংলাদেশ ব্যাংক বিল নিলামের মাধ্যমে উদ্বৃত্ত তারল্য থাকা ব্যাংক ও বাজার থেকে এরই মধ্যে তোলা হয়েছে 2083 কোটি টাকা। এর মাধ্যমে দুর্বল ব্যাংক ঘুরে দাঁড়াবে বলে আশা কেন্দ্রীয় ব্যাংকের। সরকার পরিবর্তন পরেই উঠে আসে ব্যাংক খাতের দুরবস্থার চিত্র। সংকট সমাধানে 22,500 কোটি টাকা ছাপিয়ে 6টি দুর্বল ব্যাংককে সহায়তা দেয় বাংলাদেশ ব্যাংক। এতে করে মূল্যস্ফীতি যেন না বাড়ে সেজন্য বাংলাদেশ বিল নামে নতুন বন্ড ছাড়া হয়, যার মাধ্যমে গ্যারান্টি চুক্তি নয় বরং নিজেই বাজার থেকে অতিরিক্ত তারল্য তুলবে বাংলাদেশ ব্যাংক। ট্রেজারি বিল ও বন্ডের নিয়মিত নিলামের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক বিল বিক্রি করেও বাজার থেকে টাকা তোলা হচ্ছে। এ মাসে 90 দিন মেয়াদি 4টি নিলাম হয়। সব মিলিয়ে বাজার থেকে তোলা হয়েছে 2083 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক বিল আপনারা জানেন যে এটা অকশন হচ্ছে এবং আমরা তার মাধ্যমে টাকা তুলে আনার চেষ্টা করছি। একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা যখন 22,500 কোটি টাকা বাজারে দিয়েছি, আমাদের কিন্তু একটা অ্যানালাইসিস আছে, সেটা হলো বাজারে আমাদের হাই পাওয়ার্ড মানি বা রিজার্ভ মানির পরিমাণ কত। আমরা দেখেছি যে রিজার্ভ মানির পরিমাণ যত থাকা উচিত, আমাদের এই 22,500 কোটি টাকা দিলেও আমরা তার নিচে থাকছি। অর্থাৎ এটা আসলে মূল্যস্ফীতিকে উস্কে দেওয়ার মতো কোনো পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে না। বর্তমান বাস্তবতায় নিলামের মাধ্যমে টাকা তোলার প্রস্তাব IMF-এরও। এছাড়া নতুন করে তারল্য সহায়তা না দিতে কেন্দ্রীয় ব্যাংকে সুপারিশ সংস্থাটির। সহায়তার টাকা যত দ্রুত সম্ভব বাজার থেকে তুলে নেওয়ার পরামর্শও তাদের। দীর্ঘদিন ধরেই মূল্যস্ফীতি 2 অঙ্কের ঘরে। এ সময় টাকা ছাপানো হলে বাজারে নেতিবাচক প্রভাব পড়ে, তবে সামগ্রিকভাবে মুদ্রা সরবরাহ কমানোর উদ্যোগ চলছে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীতের শুরুতে খাগড়াছড়িতে বেড়েছে পর্যটকের সমাগম। আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ সহ সবখানেই এখন পর্যটকদের ভিড়। যাতায়াতের সুবিধার কারণে সাজেকে যাচ্ছেন অনেক পর্যটক। এরই মধ্যে অধিকাংশ হোটেল কটেজ বুকিং হয়ে গেছে। পর্যটক সমাগম স্বাভাবিক থাকলে শীত মৌসুমে ভালো আয়ের সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। পাহাড়, অরণ্য ও সমতল ভূমি মিলে অপরূপ সৌন্দর্যের জেলা খাগড়াছড়ি। প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা এই জেলায় পর্যটন মৌসুমে মাসে ভ্রমণে আসে 40,000 পর্যটক। ভ্রমণ উপযোগী শীতের শুরুতে আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং, রিছাং ঝর্ণা সহ বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় করছেন পর্যটকরা। একই অবস্থা সাজেকের রুইলুই ও কংলাক পর্যটন কেন্দ্রে। এছাড়া প্রতিদিনই শত শত পর্যটক যাচ্ছেন সাজেক ভ্রমণে। খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর ছিল। আমরা ফ্রেন্ডরা মিলে আসলে অনেক মজা করছি। সাজেকে আমরা যে যখন সকালে সূর্যোদয় হয় বা যখন সূর্যাস্ত দেখি, এটা খুবই অসাধারণ। অনেক দিনের প্ল্যান করে আসছি, তো সাজেক আমাদের 1 নম্বর লিস্টে ছিল, কারণ এদের রাস্তাটা এত সুন্দর। আমরা যখন আসছিলাম তখন মনে হচ্ছে পুরা শহরটা জুম আউট হচ্ছিল। পর্যটকদের ভিড় বাড়ায় চাপ বেড়েছে রিসোর্ট কটেজগুলোতে। চলছে আগাম বুকিং। শীতের এই মৌসুমে পর্যটক সমাগম থাকবে বলে আশা সংশ্লিষ্টদের। শুক্রবার শনিবারে 2 হইতে 3,000 লোক সমাগম হয় এবং অন্যান্য বারেও প্রায় 1,000 খানেক এরকম সমাগম হয়। এরকম এই ডিসেম্বর জানুয়ারিতে আমাদের এরকম পর্যটক আগমন হলে রাজস্ব আয় বাড়বে। পর্যটকদের থাকা খাওয়ায় কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পর্যটকদের সমাগম আরও বাড়লে অতীতের লোকসান কাটিয়ে নেওয়া সম্ভব বলছেন ব্যবসায়ীরা। পর্যটকদের আগমনে
ওনারা যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে নিরাপদভাবে যাতে এই এলাকাগুলো পরিদর্শন করতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট সকল এবং প্রশাসন সুদৃষ্টি কামনা করছে। আঞ্চলিক সমস্যা সহ নানা কারণে মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় খাগড়াছড়ির পর্যটন স্পটগুলো। পর্যটন কেন্দ্রিক সব বিধিনিষেধ প্রত্যাহার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় বেড়েছে পর্যটক সমাগম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পশ্চিমা ও আরব সংস্কৃতির আদলে সৌদি আরবে যাত্রা শুরু করেছে নারী রক মিউজিক ব্যান্ড সিরা। পাশ্চাত্যের সাথে দেশীয় সংস্কৃতির মিলন ঘটিয়েছেন তারা, ফলে তাদের গানগুলো বেশ জনপ্রিয়তা পাচ্ছে দর্শক শ্রোতাদের মাঝে। কঠোর ধর্মীয় বিধিনিষেধ ও পুরুষ শাসিত সমাজে এই ব্যান্ড নারীদের অনুপ্রেরণা হিসাবে কাজ করবে বলছে সিরা ব্যান্ডের শিল্পীরা। সিরা ব্যান্ডের শুরুটা হয়েছিল রিয়াদের একটি আন্ডারগ্রাউন্ড গ্যারেজে। সেখানেই তারা অনুশীলন করত। গত ৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে তাদের প্রথম অ্যালবাম। অসাধারণ গানের লাইন আর রক আরব ফিউশনের কারণে রাতারাতি বেশ জনপ্রিয়তা পেয়েছে এই ব্যান্ড। রক মিউজিক নিয়ে অনেকেরই ভুল ধারণা আছে। এর আলাদা একটা ধরন আছে। শুধু চিৎকার করলেই রক মিউজিক হয় না। সৌদি নারীরা নিজেদের উপযুক্ত বলে মনে করেন না। আমি চাই তারা তাদের প্রতিভা প্রকাশ করুক। আরবি সংস্কৃতিতে সিরা অর্থ জীবন। এই ব্যান্ডের মূল উদ্দেশ্য সৌদি নারীদের সঙ্গীতের প্রতি আগ্রহী করা। ব্যান্ড সদস্যরা জানান, বিধিনিষেধ থাকা সত্ত্বেও পরিবারের সমর্থন পেয়েছেন তারা। সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে প্রস্তুত করতে আমার পরিবার, বন্ধু বান্ধব সবার সমর্থন ছিল। এই গিটারটি আমি আমার প্রথম শোতে বাজাই। এটি আমার মা উপহার দিয়েছিলেন। 2008 সালে দ্য অ্যাকোলেড নামের আরও একটি নারী রক ব্যান্ড আত্মপ্রকাশ করেছিল, যাদের শুধুমাত্র আন্ডারগ্রাউন্ডেই গানের অনুমতি মিলেছিল। তবে এবার জনসম্মুখে গান গাওয়ার অনুমতি পেয়েছে সিরা ব্যান্ড। ভিশন 2030 সংস্কার পরিকল্পনার মাধ্যমে বেশ কিছু সাংস্কৃতিক ও সামাজিক পরিবর্তন করছে সৌদি সরকার। কঠোর ইসলামিক শাসন ব্যবস্থাতেও এসেছে পরিবর্তন, বিশেষ করে নারীদের অধিকারের ব্যাপারে। ফলে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছে সৌদি নারীরা। আত্মজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাই।